এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে চিড়ে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তো ওকে শহরে নিয়ে গেছিলে, তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি।
ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদিও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করলো। ডাক্তার চিৎকার করতে করতে ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে। ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম, তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও উপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি, তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি, ওর কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো, তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে, তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না।
আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করলো। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে দিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ও নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল।
যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগলো। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল। আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভাব মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায় আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। কিন্তু আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না। কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়,
তখন তাকে প্রাণে মেরে ফেলে।